হ্যালো বন্ধুরা, আগের দিনের ভিডিওতে আমরা একক একক নির্ণয়ের সম্পর্কে যাবতীয় জিনিসের আলোচনা করা হয়েছিল, যেরকম বেগ, ত্বরণ, বল, কার্য প্রভৃতি নির্ণয়ের কিরকম করতে হবে এই সমস্ত রকমের তথ্যগুলো আলোচনা করা হয়েছিল। আজকের ভিডিওতে যেই সব জিনিসগুলো আলোচনা করা হবে সেটা হচ্ছে কি, একককে কয়টি ভাগে বিভক্ত করা গেছে এবং এক এককে পরিবর্তন করে অপর এককে কিভাবে পরিবর্তন করব, এই পরিবর্তনের প্রণালীটা এবং বিভিন্ন রকম এককের মাধ্যমে আমরা কিভাবে মেজার করে থাকি, কোনো জিনিসকে পরিমাপ করে থাকি, তার সম্পর্কে আলোচনা করা হবে। সুতরাং আপনারা ভিডিওটি স্ক্রল না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা উপকৃত হবেন। তো সুতরাং চলো আমরা স্টার্ট করি এককের শ্রেণী বিভাগ নিয়ে। যে একককে আমরা সারা পৃথিবীতে কটি ভাগে বিভক্ত করেছি? একককে টোটালি আমরা দুটি ভাগে বিভক্ত করেছি। একটি হচ্ছে কি মৌলিক একক বা প্রাথমিক একক, যেটাকে ইংলিশে ফান্ডামেন্টাল ইউনিট বলে থাকি। আরেকটি হচ্ছে কি লব্ধ একক বা ডেরাইভ ইউনিট, ইংলিশে কি বলি? ডেরাইভ ইউনিট। মৌলিক একক কোনগুলোকে বলবো? পৃথিবীতে যেসব এককগুলো মূল একক, অর্থাৎ যেটাকে আমরা ফিক্সড ওই জিনিসটা দ্বারাই পরিমাপ করে থাকি। যেরকম ধরনের দৈর্ঘ্যকে আমরা হয় মিটার বা সেমি বা কিলোমিটারের মাধ্যমে পরিমাপ করে থাকি, এটা হচ্ছে দৈর্ঘ্যের মৌলিক একক। তাহলে এরকম আমরা কটা ভৌত রাশি পেয়ে গেছিলাম? টোটাল 7টা ভৌত রাশি পেয়েছিলাম। এই 7টা ভৌত রাশির এককগুলো হচ্ছে কি? ভৌত রাশির এককগুলো হচ্ছে কি মৌলিক একক। অর্থাৎ মৌলিক একক সবসময় নিজে নিজে তৈরি হবে, কারো সঙ্গতি লাগবে না। যেরকম ধরে নিন মৌলিক একক বা প্রাথমিক একক কোনগুলোকে বলবো? তাহলে যতগুলো আগের দিন আমরা ভিডিওতে শিখেছিলাম যে না দৈর্ঘ্য, এখানে আমি কিন্তু এসআই একক সম্পূর্ণ এককগুলোকে এসআই এককে লিখে দিয়েছি। সুতরাং আপনারা কিন্তু এটা বুঝে নেবেন বিষয়টা, আমি বুঝার সুবিধার্থের জন্য বলছি। তো দৈর্ঘ্যের দৈর্ঘ্যের একক কি? মিটার। ভরের কিগ্রা। সময়ের সেকেন্ড। প্রবাহমাত্রা অ্যাম্পিয়ার। উষ্ণতা ক্যালভিন। দীপন প্রাবল্য ক্যান্ডেলা। পদার্থের পরিমাপ মোল। তো এই সমস্ত অর্থাৎ 7টা এককই হচ্ছে যেগুলো একক নিজে নিজে গঠিত, সেগুলোকে আমরা কি বলে দিলাম? মৌলিক একক। কিন্তু লব্ধ একক কোনটাকে বলবো? কোন এককগুলোকে লব্ধ একক বলবো? লব্ধ একক ওইসব এককগুলোকেই বলা হয় যে এককগুলো একাধিক মৌলিক একক দ্বারা গঠিত হবে। ওই সমস্ত এককগুলোকে কি বলবো? লব্ধ একক বলবো। আমরা হয়তো বুঝে গেছি বিষয়টা, তাই কি না? যে না লব্ধ একক মানে এখানকার এককগুলোকে মিলিয়ে কোনো একটা একক তৈরি করা, যেটা হচ্ছে লব্ধ একক, যেটা আমরা আগের দিনে শিখে গেছিলাম, কিন্তু আমরা শ্রেণী বিভাগটা আজকে করছি। কারণ কি আগের দিন যদি আমরা একক নির্ণয় করতে না শিখতাম, তাহলে আজকে আমরা এই জিনিসটাকে বুঝতে পারতাম না। সেই জন্য আমি প্রথম ভিডিওতে ওইটা দিয়েছিলাম নির্ণয় করাটা, আজকে শ্রেণী বিভাগটা শিখে নিচ্ছি। তো লব্ধ একক, তাহলে দেখেন তো যেরকম বেগ মানে কি হয়? বেগ মানে সরণ বাই সময়। তাহলে সরণ মানে কি মিটার, আর সময় মানে সেকেন্ড। তাহলে মিটার আর সেকেন্ড এখানে দেখেন দুটাই আলাদা আলাদা ইউনিট আছে, অর্থাৎ আলাদা আলাদা ভৌত রাশির একক আছে। সুতরাং একাধিক মৌলিক একক দ্বারাই গঠিত হয়েছে। তাহলে এটা একটা অবশ্যই কি হবে? বেগটা লব্ধ একক হবে। সেম ভাবে ত্বরণ দেখেন, ত্বরণ আমরা মানে কি জানি? বেগ বাই সময়, অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা দেখতে পাচ্ছি যে না একাধিক মৌলিক একক দ্বারা গঠিত হয়েছে, সেই জন্য এও কি লব্ধ একক। সেম ভাবে যদি আমরা যাই, বলও একটা লব্ধ একক, কার্য একটা লব্ধ একক, চাপও একটা লব্ধ একক, ক্ষেত্রফলও লব্ধ একক। আচ্ছা, এবারে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ক্ষেত্রফল কেন লব্ধ একক? দেখেন আমি বললাম যে একাধিক মৌলিক একক দ্বারা গঠিত হলে সেটা হচ্ছে কি লব্ধ একক হবে। যেরকম ক্ষেত্রফল মানে কি বুঝায়? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফলটাকে বুঝায়। একটু পরে আমরা বুঝছি ক্ষেত্রফল মিনিংসটা আরো ভালোভাবে। তো ক্ষেত্রফল দেখেন তো দৈর্ঘ্য আর প্রস্থকে বুঝায়। তাহলে দুটা মাত্রাকে বুঝাই দিচ্ছে কিনা, দুটা দিককে বুঝাই দিচ্ছে কিনা? অবশ্যই। তাহলে মিটার বা দৈর্ঘ্যকে দুবার পরিমাপ করা হলেও অবশ্যই আমরা যেহেতু দুইবার পাচ্ছি, সেই জন্য এটাকে কি বলবো? লব্ধ একক বলবো। সেম তাহলে আয়তনও কি হবে? লব্ধ একক হবে। আরেকটা যদি ঘনত্ব, এরকম আরো অনেকগুলো হতে পারে। আপনারা নিজেও অনেক কিছু তৈরি করতে পারেন, আপনারা তৈরি করতে পারেন। সুতরাং আমরা শিখে গেলাম যে পৃথিবীর যতগুলো একক আছে সবগুলো একককে আমরা দুটা ভাগে বিভক্ত করে দিলাম। পৃথিবীতে যতগুলো জিনিস পরিমাপ করা যায়, টোটাল মূল করার জিনিস দিয়ে পরিমাপ করা যায় 7টা জিনিস দিয়ে, ওর এককগুলোকে মৌলিক একক বললাম। আর এইসব একককে নিয়ে তৈরি করা যেসব এককগুলো পাবো, সেসব এককগুলোকে কি বলবো? লব্ধ একক। এবারে আমাদেরকে একটা বিশেষ জিনিস জানতে হয়। কোন জিনিসের সম্পর্কে? যে না যেরকম ধরে নিন ইংলিশ যখন আমরা পড়ি, ইংরেজিতে পড়ি, তো ইংরেজিতে পড়তে গেলে টোটাল অ্যালফাবেট কটা থাকে? টোটাল অ্যালফাবেটের সংখ্যা 26টা। 26টার মধ্যে দেখবেন টোটাল 21টা কনসোনেন্ট এবং 5টা ভাওয়েল। এবং যে কোনো সেন্টেন্স বা যে কোনো যদি আমরা শব্দ তৈরি করতে চাই, যে কোনো শব্দটি মাস্ট বি ভাওয়েলের প্রয়োজন হয়। কিন্তু ভাওয়েল ছাড়া
কোনো সময় একটা শব্দকে গঠিত করতে পারবো না, কিন্তু কিছু কিছু সময় আছে যে সময় ভায়োলের উপস্থিতি থাকে না। যেরকম আমরা দেখিনি ভায়োল কোনগুলোকে বলি, যেরকম এ ই আই ও ইউ এগুলোকে ভায়োল বলি। কিন্তু আমরা যদি দেখি এম ওয়াই মায়ের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো ভাওয়েল নাই, তাহলে এখানে এই যে ওয়াইটা আছে এই ওয়াইটাকে আমরা কি বলে থাকি? সেমি ভাওয়েল বলে থাকি। তাহলে এখানে ভাওয়েলের মতো কাজ করে দিচ্ছে কে? সেমি ভাওয়েল অর্থাৎ ওয়াইটা। তো সেরকম ভাবে এই যে 7টা একক আছে এই 7টা একক ছাড়াও এর মতোই কাজ করে দেয় যে এককটা, সেই এককটাকে আমরা বলে থাকি পূরক একক। অর্থাৎ মৌলিক এককের একটা বিশেষ ভাগ হচ্ছে কি? পূরক একক। যেরকম এই ইংলিশের ক্ষেত্রে অ্যালফাবেটের ক্ষেত্রে ভায়োলের পরেই যেটা ভায়োলের মতোই যেটা কাজ করে দেয় সেমি ভায়োল, সেমি এরকম মৌলিক এককের মতোই কাজ করে দেয় কি? পূরক একক। পূরক একক কোন দুটা? একটা হচ্ছে কি রেডিয়ান, আর একটা হচ্ছে স্টেরেডিয়ান। রেডিয়ান আর স্টেরেডিয়ানকে আমরা গণিতের সব থেকে বেশি আলোচনা পেয়ে থাকবো এবং ফিজিক্সে খুব কম পেয়ে থাকি। তো এবারে আমরা ভালো রকম বুঝি যে রেডিয়ান জিনিসটা কি আর স্টেরেডিয়ান জিনিসটা কি। রেডিয়ান জিনিসটা যখন কোনো জিনিসের কোণ পরিমাপ করব। আচ্ছা, কোনো জিনিস যখন কোণ করে ধরে নিন যে এই কোণটা যে করছে এই কোণটা 30 ডিগ্রি করছে, 30 ডিগ্রি করার জন্য দেখেন তো এই দুটো হাত কি একটা ডিসটেন্স অতিক্রম করছে কিনা। তাহলে যখন কোনো কোণ করার জন্য একটা দূরত্ব অতিক্রম করবে এই দূরত্বটাকে রেডিয়ানে প্রকাশ করব আর এটাকে ডিগ্রিতে প্রকাশ করব। তো যখন ডিগ্রিতে আলোচনা করব কোনো বিষয়কে ওটা অঙ্কের বিষয়ে চলে যায়, আর যখন রেডিয়ানে প্রকাশ করব কোণকে তখন সেটা চলে যাবে কোথায়? সেটা চলে যাবে পূরক এককে। অর্থাৎ ফিজিক্সে আমরা আলোচনাটাকে এটাকে সব থেকে বেশি পাবো। আর যখন 3 ডাইমেনশনের মানে দেখেন 3 ডাইমেনশন কোনটাকে বলা হয়? যেরকম আমরা দেখেন তো আমরা 3টা দিকে রয়েছে, যেরকম এই কলমটা সামনের দিকে আছে কিনা? সামনের দিকে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এখন দেখতে পাবেন না। প্রশ্নটা হচ্ছে কেন? কারণ আমরা 3 ডাইমেনশনের পৃথিবীতে রয়েছি। একটা হচ্ছে কি 3 ডাইমেনশন মানে কি? লেফট মানে বা সাইড, ডান সাইড, এটা একটা দিক বলে দিলাম, সামনে পেছন দিকে দুটা হলো, একটা নিচে উপরে, 3টা দিক কিনা। যখন এই 3টা দিকের কোণটাকে মেজার করব ওটাকে কি বলা হয়? ঘনকোণ। ঘনকোণ মানে কি তাহলে বোঝায়? 3D কে। তাহলে 3D পিকচারের ক্ষেত্রে আমরা স্টেরেডিয়ানের সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝে গেলাম যে না একক কয় রকমের এবং কি কি, এবং পূরক একক মানে কি বোঝায়। আপনারা পারলে এই সমস্ত তথ্যগুলোকে স্ক্রিনশট করে নিতে পারেন এবং নেক্সট জিনিসটা আমি আলোচনা করছি। তো একটু আগেই আমরা শিখে নিলাম এককের শ্রেণী বিভাগ সম্পর্কে, যে একককে কয় ভাগে বিভক্ত করা গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে কি এক একক থেকে কিভাবে অপর এককে পরিবর্তন করা যাবে। ফিজিক্সের দুটি পদ্ধতি একক আমরা সব থেকে বেশি দেখতে পাবো, একটি হচ্ছে সিজিএস আর অপরটি হচ্ছে এসআই একক বা এসআই পদ্ধতি একক। এই দুটি একককে পরিবর্তন করলে শুধুমাত্র দশমিকের স্থান পরিবর্তন করলেই এককের পরিবর্তনটা হয়ে যায়, সেই জন্য এই পদ্ধতিটিকে মেট্রিক পদ্ধতি বলা হয়ে থাকে। তাহলে সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতিতে স্থানের পরিবর্তন করলে, স্থান অর্থাৎ কি দশমিকের পরিবর্তন করলে বা সংখ্যার পরিবর্তন 10 দিয়ে গুণ করে সংখ্যার পরিবর্তন করলেই সিজিএস কে এসআই আনতে পারবো বা এসআই কে সিজিএস এ নিয়ে যেতে পারবো, সেই জন্য এই পদ্ধতিকে কি বলা হয়ে থাকে? ম্যাট্রিক পদ্ধতি বলা হয়ে থাকে। তাহলে ম্যাট্রিক পদ্ধতিটি জানার আগে আমাদেরকে যেটা জিনিস জানতে হয় সেটা হচ্ছে কি এই ছকটার সম্পর্কে। আপনি যদি এই ছকটা ভালো রকম পড়ে নিন তাহলে পৃথিবীর যে কোনো ইউনিটকে খুব দ্রুতই এক ইউনিট থেকে অপর ইউনিটে পরিবর্তন করতে পারবেন। সুতরাং চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং এটিকে খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করি। আমরা যদি এটিকে খুব সুন্দরভাবে বুঝে নিই সারা ফিজিক্সে কিন্তু কোনো সমস্যা আমাদের দেখা দিবে না। সুতরাং আমরা কিন্তু বোঝার চেষ্টা করব। দেখেন আমি ধরে নিয়েছি যে না এই যে মিডলে যার নামটা লিখবো ইউনিটে মানে পরে, সেটা হচ্ছে এখানে লিখছি, এটাকে উপসর্গ বলবো, মানে এটাকে শেষে লিখতে হয়, আর এটার যত বাড়বো ধাপে ধাপে সেটাকে এইদিকে আমি লেখার চেষ্টা করছি, এবং এর যত কম ইউনিটগুলো আছে মানে যত কমে প্রকাশ করব সবগুলোকে নিচের দিকে প্রকাশ করেছি। সুতরাং আমরা বুঝে গেলাম যে এদিকে গেলে বাড়বে আর এদিকে গেলে ছোট আসবে, অর্থাৎ উপরের দিকে যেহেতু জায়গা নাই আমাদের সেজন্য আমি এই দিকে সাজায় দিয়েছি। তাহলে এবারে বুঝি, যেরকম ধরে নিন আমি বললাম এখানে মিটার, লিটার, গ্রাম, ওয়াট, বাইট, যে কোনো কিছু হতে পারে, যে কোনোই আপনার নামটাও দিয়ে দিতে পারেন। যেরকম ধরে নিন আমরা হয়তো নাম শুনেছি ডেকা মিটার, দেখেন মিটার কিন্তু মেইন কথা পড়ছে, ডেকা মিটার, হেক্টোমিটার, কিলোমিটার, মেগা মিটার। এর মানে মিটারের ইউনিটগুলি যত সামনের দিকে ধাপে ধাপে এগিয়ে যাবো তত বাড়তে থাকবে, আর নিচের দিকে যদি আসি তত কমতে থাকবে। যেরকম ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এর মানে কি মিটার আমরা পিছন দিকে বসালেই একটা দেখেন নতুন প্রকৃতির একটা ইউনিট তৈরি হয়ে যাচ্ছে। সেম ভাবে লিটার, ডেকালিটার, হেক্টোলিটার, কিলোলিটার, নিচের দিকে আসলে ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, যেটাকে মিলিলিটারকে এমএল দ্বারা প্রকাশ করে থাকি, তাই কি না? সেরকম ভাবে গ্রাম, ওয়াট এবং বাইটকে আমরা প্রকাশ করতে পারি।
তাহলে এবারে আমরা বুঝি যে না এইদিকে কিরকম হারে বাড়ে আর নিচের দিকে আসলে কিরকম হারে কমে। তো আমরা বুঝি যে না মিটার থেকে যদি আমরা এক ঘর উপরের দিকে অর্থাৎ সামনের দিকে যাই তাহলে ডেকামিটার হয়। কোন মিটার হয়? ডেকামিটার। ডেকামিটার। আচ্ছা, এক ঘর যদি সামনে যাই তাহলে 10 বেড়ে যায়। কত বেড়ে যায়? 10 করে বৃদ্ধি পায়। কিন্তু দেখেন এখান থেকে মিটার থেকে যখন এক ঘর সামনে গেছি ডেকামিটারে তাহলে কত হয়ে যায়? 10। অর্থাৎ কি এক ডেকামিটার মানে কত মিটার? 10 মিটার। এক ডেকামিটার মানে কত মিটার বলতে পারি? 10 মিটার। সেম তাহলে আমরা যখন হেক্টোতে যাব তাহলে আমরা একটা সূচকের নিয়মাবলী যেটা নিয়মটা জানি যে না যখন কোনো সংখ্যার মাথায় কিছু থাকে ওটা এর মানে 2 বার গুণাকারে আছে। মাথায় যদি 3 থাকে তাহলে ওটা 3 বার গুণাকারে আছে। এর মানে 10 এর মাথায় 2 থাকা মানে কি 10 গুণ 10 কয়বার গুণাকারে আছে? 2 বার। 10 এর মাথায় 3 থাকা মানে কি 3 বার গুণাকারে আছে। তাহলে আমাদেরকে যদি কোনো সময় বলে যে 1 হেক্টোমিটার মানে কত মিটার, তাহলে আমরা কি বলবো যে 1 হেক্টোমিটার মানে 100 মিটার। সেম তাহলে 1 কিলোমিটার মানে কত মিটার? 1 কিলোমিটার মানে দেখেন এখানে 1 এর পর 3টা শূন্য মানে 1000, তাহলে 1000 মিটার। দেখেন খুব সুন্দরভাবে ইউনিটগুলোর পরিবর্তন করতে পারছি কিনা? খুব সুন্দরভাবে ইউনিটগুলোর পরিবর্তন করতে পারছি। সেম মিটার না বসে যদি আমরা লিটার বসাই ডেকালিটার, হেক্টোলিটার, তাহলে 1 ডেকালিটার মানে কত লিটার? 10 লিটার। 1 হেক্টোলিটার মানে 100 লিটার। 1 কিলোলিটার মানে 1000 লিটারকে বুঝায় দেয়। দেখছেন স্থানের পরিবর্তন করলে দেখেন তো এখান থেকে এখানে গেলি আমরা খুব সুন্দরভাবে ইউনিটগুলো পরিবর্তন করতে পারছে কিনা বা সম্পর্ক স্থাপন করতে পারছে কিনা? খুব সুন্দরভাবে সম্পর্কগুলো স্থাপন করতে পারছি। এবারে যত সামনের দিকে যাবো দেখেন এক ঘর করে বাড়ছে, কিন্তু দেখেন 10 করে গুণিত হচ্ছে। এখানেও 10 গুণ হলো। কিন্তু এটা আমাদের ভারতের সিস্টেম অনুসারে। যখন পশ্চিমা দেশ অর্থাৎ আমেরিকান দেশের সিস্টেম অনুসারে যাব তখন এই জিনিসগুলোই 3 ঘর করে সামনের দিকে এগিয়ে যাবে। দেখেন যেরকম কিলোমিটার ছিল, কিলো থেকে যদি আমরা মেগাতে যাই, কিলো থেকে মেগাতে 3 ঘর টপকে চলে যান, তাহলে কিলো থেকে মেগাতে গেলে 10 এর মাথায় 6 3 ছিল, আরো 3 অ্যাড করে দিন, তাহলে কত হয়ে গেল? 6। এবারে আরো যদি 3 অ্যাড করে দিই তাহলে গিগা চলে আসবে। গিগাতে কত হয়? 10 এর মাথায় 9। আরো যদি টেরাতে চলে আসে মানে আরো 3 ঘরে গিয়ে যাবে, 10 এর মাথায় 12। পেটা আরো বড়, এক্সা আরো বড় মানে কি 10 এর মাথায় 15, 10 এর মাথায় 18। তাহলে বিশাল বড় বড় দূরত্বকে, যেরকম ধরেন বিশাল বড় একটা আমাদের গ্যালাক্সি আছে, গ্যালাক্সির এক গ্রহ থেকে অন্য গ্রহের দূরত্বগুলো বড় বড় ইউনিটের মাধ্যমে প্রকাশ করতে হবে কিনা সেই জন্য এই ইউনিটগুলো তৈরি করা হয়েছে, বিশাল বড় বড় ইউনিটগুলো। কিন্তু এই ইউনিটগুলোর সম্পর্কে সব থেকে বেশি ব্যবহার করে থাকে যারা, সেটা হচ্ছে আমেরিকান সিস্টেম, আমেরিকার বিভিন্ন প্রযুক্তি বিদ্যাতে। যেরকম ধরে নিন আমরা খুব সুন্দরভাবে এটা বুঝেছি যে না আমরা যখন নেট নিয়ে আসি তো নেটের ক্ষেত্রে কি না একটা জিনিস থাকে যেটাকে নেটের ক্ষেত্রে যে জিনিসটা ব্যবহার হয় সেটা হচ্ছে কি বাইট কথাটা। কোন কথাটা ব্যবহার হয়? বাইট কথাটা। এই বাইট কথাটাই খুব সুন্দরভাবে ব্যবহার হয়ে থাকে। আমরা শুনেছি হয়তো যে না কেবি ফর কি বোঝায়? কিলো বাইট। আপনি তাহলে বাইটটাকে এখানে কি ধরছেন? মূল ধরে নিয়েছেন। এবারে সব এক এক করে ধাপে ধাপে বাড়ছেন, যেরকম কেবি কিলোবাইট, এমবি মেগাবাইট, জিবি গিগাবাইট, টিবি টেরাবাইট। আপনি খালি বাইট গুলো কেটে দিন, দেখবেন সম্পর্ক একটা স্থাপন হয়ে যাচ্ছে। এর মানে কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, যেটাকে জিবি বলে থাকি, জিবি ফোর গিগাবাইট। অর্থাৎ কথাগুলো এখান থেকেই আসছে। সেম ভাবে আপনারা যদি ফলোয়ারের বিষয়টা দেখেন যে না কত ফলোয়ার হয়েছে বা কতজন সাবস্ক্রাইবার আছে, সেটাতে দেখবেন 1K বা 1M লেখা থাকে। 1K মানে কি বুঝায়? 1K K4 কিলো। 1K মানে তাহলে কি হবে? একের পর 3টা শূন্য মানে 1000, এর মানে 1000 জন। 1M মানে তাহলে কি বুঝতে পারি যে না মেগার কথাটা থেকে এম আসছে। তাহলে 1M মানে কি বুঝায়? 10 এর মাথায় 6 মানে একের পর 6টা শূন্য, একের পর 6টা শূন্য মানে 10 লাখ, 10 লাখে 1 মিলিয়ন হয়ে যায়। তাহলে বড় বড় হিসাবগুলোর জন্য এই দিকে যাবো। ওকে, তাহলে কিলো থেকে যদি মিটারে আসি তাহলে গুণ করব। সেম এবারে নিচের দিকে যদি আসি, মিটার থেকে ডেসিতে যদি যাই তাহলে 10 দিয়ে ভাগ করব। আচ্ছা এবারে ভাগকে কিন্তু মাথায় -1 দ্বারা প্রকাশ করা হয়। আমরা যখন ম্যাথের ক্লাসে সূচকের নিয়মাবলী অঙ্কগুলি করব তখন কিন্তু এটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যায়িত করা হবে। সুতরাং আমরা একটা জিনিস এখানে খুব সংক্ষিপ্ত পরিসরে বুঝে নিব, সংক্ষিপ্ত কথার মাধ্যমে বুঝে নিব যে না এক ডেসি মানে কি 10 দিয়ে ভাগ করা কোনো জিনিসকে। যেরকম ধরে নিন আমি মিটার ধরে নিয়েছি যে ডেসিমিটার মানে কি 1 মিটারকে 10 দিয়ে ভাগ করলে, 10 দিয়ে সমান 10টি টুকরায় বিভক্ত করলে প্রতি একটি টুকরাকে ডেসিমিটার বলতে পারি। ওকে, তাহলে 1 মিটার মানে কত ডেসিমিটার যদি আমাদেরকে জিজ্ঞেস করে তাহলে 10 এর মাথায় -1 ডেসিমিটার। এবারে সেম তাহলে ডেসিমিটার থেকে যদি মিটারে যাই তাহলে মিটার থেকে যদি ডেসিমিটারে আসি তাহলে 1 মিটার মানে 10 ডেসিমিটার। ওকে, তাহলে আমি নিচ থেকে কিন্তু উপর দিকে যাচ্ছি।
তাহলে 1 ডেসিমিটার মানে কতটা? 1 মিটারকে আমরা 10টা টুকরায় বিভক্ত করলাম, একটা টুকরো মানে 1 ডেসিমিটার। সেম তাহলে আমি যদি বলি 1 সেন্টিমিটার মানে কতটা? 1 মিটারকে সমান 100টা টুকরায় বিভক্ত করব। সমান কয়টা টুকরায় বিভক্ত করলাম? 100টা টুকরায় বিভক্ত করলাম। এই 100টা টুকরার মধ্যে এক টুকরাটাকে আমরা কি বলবো? এক টুকরাটাকে বলবো সেন্টিমিটার। সে মিলিমিটার, মিলিমিটার, মিলিমিটার তাহলে কি বিষয়টা হবে? মিলিমিটার মানে এটাই যে না 1 মিটারকে আমরা যদি সমান 1000টা টুকরায় বিভক্ত করি, প্রত্যেকটি সমান দূরত্বটিকে আমরা 1 মিলিমিটার বলবো। ওকে, আচ্ছা আমরা অনেক সময় মিলিমিটার কথাটা খুব বেশি পেয়ে থাকি। মিলিমিটার কথাটা কোন জায়গায় বেশি পেয়ে থাকি? মিলিমিটার কথাটা সবথেকে ভালো যেখানে পেয়ে থাকি সেটা হচ্ছে এখন যেটা আমার মাথায় আসে যে না ট্রেনের লাইনে দুটার দূরত্ব নির্ণয়ের জন্য। আচ্ছা মিলিমিটার ইউনিটগুলো কেন আনা হলো শুনেন, যখন কিনা খুব খুব নগণ্য দূরত্ব পরিমাপ করতে যাবেন এবং বিশুদ্ধতার মাধ্যমে পরিমাপ করতে চাইবেন, তখন কিন্তু খুব ছোট ইউনিটে পরিমাপ করতে হয়, তাহলে ভুলটা কম হবে। যেরকম ধরে নিন মিটারে যদি কোনো একটা বিশাল ভুল হয় তখন সেন্টিমিটারের ভুল হয়ে আসতে পারে, কিন্তু আমরা যখন মিলিমিটার নিয়ে পরিমাপ করব, মিলিমিটার নিয়ে পরিমাপ করলে তখন ভুলের পরিমাণটা কম হয়ে থাকে, অর্থাৎ বিশুদ্ধতাটা বেশি হয়ে থাকে। তাহলে মিলিমিটার কোথায় বেশি আমরা ব্যবহার করে থাকি? যেরকম একটা এক্সাম্পল হচ্ছে ট্রেনের লাইনের দুটার মধ্যে দূরত্বকে মিলিমিটারে প্রকাশ করা হয়। ট্রেনের লাইনের দূরত্বকে 3 রকম ভাবে প্রকাশ করা যায়, মানে 3 রকম ভাবে লাইন তৈরি করা হয়। একটা হচ্ছে ব্রড গেজ, ন্যারো গেজ, আর একটা হচ্ছে মিটার গেজ। ব্রড গেজ যেরকম, ব্রড গেজের পরিমাপটা দুটো লাইনের মধ্যে দূরত্ব কতটা করে থাকে? 1676 মিলিমিটার। এবারে দেখবেন কোন সময় আমরা শুনতে পাই মিলিলিটার। মিলিলিটারকে শর্টকাটে তাহলে কি বলতে পারি? এমএল। এমএল মানে কি? কোনো লিকুইডকে যখন আমরা মাপি, লিকুইডকে মাপার ক্ষেত্রে আমরা লিটার কথাটা ব্যবহার করি, তাই কি না? তো যখন কাশির সিরাপ দেখবেন, কাশির সিরাপের ক্ষেত্রে যখন উপরে একটা চিপি পাবেন, প্লাস্টিকের চিপি, ওখানে কিন্তু এমএল হিসাবটা থাকে। এমএল ফর কি বোঝায়? মিলিলিটার। যেরকম ধরুন আপনি যখন স্প্রাইটের বোতল কিনতে যান তাহলে 500 এমএল লেখা থাকে। 500 এমএল মানে কি বলতে পারে? তাহলে এমএল থেকে আমরা যদি লিটারে যাই তাহলে 500 সঙ্গে 10 এর মাথায় -3 দিয়ে গুণ করব। -3 দিয়ে গুণ করলে 500 ইন্টু 1/1000, এর মানে হাফ লিটারকে বুঝাই দেয়। সেজন্যই আমরা 500 ml কি হাফ লিটার বলে দিই। আমরা হয়তো বুঝতে পারছি বিষয়গুলো। এবার দেখবেন অনেক সময় এই মিলির পরে যদি আমরা গ্রামকে লাগাই দিই তাহলে কি হয়ে যায়? মিলিগ্রাম। মিলিগ্রাম মানে কি? খুব ছোট্ট ইউনিটে কোনো একটা জিনিস। যেরকম ওষুধগুলো ট্যাবলেট গুলো কিসের আকারে দিয়ে থাকি? এমজির আকারে দিয়ে থাকি। তাহলে এই জিনিসগুলো আমরা বিভিন্ন ছোট ছোট জায়গায় কিন্তু ব্যবহার করে থাকি। মাইক্রো মানে কি? এবারে আমেরিকান সিস্টেমে চলে আসেন যে মাইক্রো মানে কি? 10⁻⁶ দিয়ে গুণ করা। তাহলে 1 মাইক্রোমিটার মানে কত মিটার যদি বলা হয় তাহলে আমরা বলবো যে 1 মিটার দৈর্ঘ্যকে সমান 1-এর পর 6টা শূন্য টুকরাতে বিভক্ত করব। প্রতি একটি টুকরা মানে কি? মাইক্রোমিটার। ওকে, সেই জন্যই আমরা বলে থাকি যে না যখন কোনো কোষকে দেখতে যাবো, কোষ দেখার জন্য মাইক্রোস্কোপিক যন্ত্র দেখতে হয়। মাইক্রোস্কোপ যন্ত্র মানে কি বোঝায়? যে না ছোট একটা জিনিসকে বড় আকারে দেখা। এবারে মাইক্রো থেকে যখন আরো নিচে যাবো তাহলে আমেরিকান সিস্টেম কত ঘর গ্রোথ করাবে? সামনের দিকে যাবে, 3 ঘর করে অগ্রসর করবে। তাহলে এদিকে 6 ছিল, তাহলে কত হয়ে যাবে? 9। তাহলে 1 ন্যানোমিটার। আচ্ছা ন্যানো কথাটা কিন্তু এখন খুব বেশি পরিমাণে ব্যবহার হয়ে থাকে, ন্যানো টেকনোলজি। আচ্ছা কোনো বস্তু বা কোনো জিনিস যদি ন্যানো পার্টিকেলে চলে যায়, একদম নগণ্য পার্টিকেলে চলে যায়, নগণ্য পার্টিকেলে চলে গেলে তখন তার ধর্ম পাল্টে দেয়। যেরকম ধরুন আপনি খাচ্ছেন, আপনি অ্যাপেলের সঙ্গে কি খাচ্ছেন? আয়রন অর্থাৎ লোহা। অ্যাপেলের সঙ্গে আপনি যখন আয়রন বা লোহা খান কিনা, লোহা খেলে এর মানে ওটা কিসে থাকে? ওখানে যে আয়রনটা থাকে ওটা ন্যানো পার্টিকেলে থাকে। কিন্তু আপনি দেখলেন যে না অ্যাপেলের আয়রন মিলে থাকে আর রক্তে আমাদের মাস্ট বি আয়রনের প্রয়োজন, এর মানে আপনি সরাসরি টাটার রড ঢুকাই দিলেন মুখে, তা বলে কি হবে? এরকম খাওয়াটা কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে না। কারণ কি? ওটা ন্যানো পার্টিকেলে নয়। ন্যানো পার্টিকেলে হলেই তখন রূপ পাল্টে যায় আর আমাদের শরীরে তখন কাজে লাগে যায়। সেই জন্যই আমরা হয়তো অনেক সময় শুনে থাকি যে ন্যানো পার্টিকেলের যে কোনো জিনিসের ঘটনাগুলো ঘটে থাকে বা ধর্মটার পরিবর্তন করে থাকে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই ন্যানো পার্টিকেলটাকে ব্যবহার করে থাকি বিভিন্ন জায়গায়। এখন তো জামাও ন্যানো পার্টিকেল দিয়ে তৈরি করা হচ্ছে। তো সুতরাং অনেকগুলো আপডেট বিষয়বস্তুগুলো আমরা এই নতুন নতুন এককের মাধ্যমে করে থাকি। এবার দেখেন ন্যানোর পরে যদি যাই পিকো তাহলে 9 থেকে কত যাবে? 12। আচ্ছা আমাকে যদি বলে 1 পিকোমিটার মানে কত মিটার? 1 পিকোমিটার মানে এর মানে 1 মিটারকে আমরা সমান কত 1-এর পর 12টা শূন্য দিয়ে সমান আকারে ভাগ করব। ওই ভাগ করার পর একটা অংশ মানে বুঝতে পারছেন কতটুকুন থাকবে? এটুকুনিও না, মানে দেখতেই পাবো না। ওই যে টুকরাটা, ওই টুকরাটা কি? 1 পিকোমিটার বলবো। সেম ভাবে 1 ফেমটোমিটার মানে কত মিটার? 10-এর মাথায় 15 মিটার। সেম 1 অট্টোমিটার মানে 10-এর মাথায় -18 মিটার। এই জিনিসগুলোকে সব থেকে বেশি আমরা কেমিস্ট্রি এবং বায়োলজিতে সব থেকে বেশি দেখতে পাই। যেরকম ধরে নিন
নিউক্লিয়াস, নিউক্লিয়াসের যে ব্যাসার্ধটা, নিউক্লিয়াসের ব্যাসার্ধটা ফেমটোমিটার দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এছাড়াও আমরা যে এককটিকে সব থেকে বেশি দেখতে পাই সেটা হচ্ছে কি অ্যামস্ট্রং একক। এক অ্যামস্ট্রং মানে কত? 10⁻⁻10 মিটার। এই কথাটাকে আমরা অনেকবার পেয়ে থাকবো। সুতরাং তাহলে আপনারা যদি সব এককের পরিবর্তন কি জানতে চান, এইটুকুনি খালি ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাকে আর কোনো ভিডিও আর দেখার প্রয়োজন হবে না। সুতরাং প্রথম থেকে চালু করে লাস্ট পর্যন্ত কিন্তু এটা একবার যদি বুঝতে না পারেন তাহলে আরেকবার বোঝার চেষ্টা করুন, কারণ আমি খুব সংক্ষিপ্ত পরিসরের মধ্যে মানে খুব সংক্ষিপ্ত কথার মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। আমি এরপরে নেক্সট জিনিসটা বোঝার চেষ্টা করছি, আপনারা স্ক্রিনশট করতে পারেন। এখন আমাদের ব্যবহারিক জীবনে তিনটি এককের সম্পর্কে ডিটেলসে বুঝতে হবে। একটি হচ্ছে কি দৈর্ঘ্য, আরেকটি হচ্ছে ভর, আরেকটি হচ্ছে সময়। আমরা দেখবেন আমরা বাস্তব জীবনে মানে সিম্পল একটি জীবনযাপনে এই তিনটি জিনিস ব্যবহার করার মাধ্যমে সারা জীবনকে কাটিয়ে দিই। সুতরাং এই তিনটি জিনিসের সম্পর্কে আমাদেরকে নিপুণ নলেজ লাগবে। সুতরাং সেজন্যই আমি প্রথম যেটা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে দৈর্ঘ্যের সম্পর্কে, এবং দৈর্ঘ্যের পরে আমরা আলোচনা করব ক্ষেত্রফলের সম্পর্কে এবং আয়তনের সম্পর্কে। আচ্ছা, যদি কোনো সময় আমরা দোকানে যাই, দোকানে গিয়ে কোনো জিনিস লম্বা দণ্ডর মতো আকারের জিনিস নিতে যাই, তখন সেটাকে রানিং ফিটে মাপতে হয়। তাহলে লম্বা দণ্ডের মতো কোনো জিনিসকে মাপতে গেলে সেই মাপাটাকে কি বলা হয়? রানিং ফিট বলা হয়। কিন্তু যখন কোনো জিনিসের দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে, অর্থাৎ যার কোনো জিনিসের ক্ষেত্রফল থাকবে, ওই জিনিসটাকে মাপতে গেলে স্কোয়ার ফুটের মাধ্যমে মাপতে হয় সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে। আর আয়তন কোনো জিনিসের মাপতে গেলে মানে দৈর্ঘ্য কতটা আছে, প্রস্থ কতটা আছে আর উচ্চতা কতটা আছে, এই তিনটা জিনিসকে একত্রে মাপতে গেলে তখন সেটাকে কিউবিক ফুটে মাপতে হয়, অর্থাৎ কিউবিক ফুট দিয়ে মেপে থাকি। সুতরাং চলে আসি আমরা আবার দৈর্ঘ্যের ক্ষেত্রে। দৈর্ঘ্যের আলোচনা করা হয়ে গেলে ক্ষেত্রফলের সম্পর্কে আমরা যাচ্ছি। এবারে দৈর্ঘ্যের সব থেকে ছোট জিনিস নিয়ে আলোচনা করি, 1 ইঞ্চি। 1 ইঞ্চি মানে কতটা? 1 ইঞ্চি মানে 2.54 সেমি। আপনারা হয়তো দেখেছেন যে স্কেল যখন দেখবেন কিনা, স্কেলের ক্ষেত্রে দেখবেন উপর দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম থাকে। তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম থাকবে। দেখবেন এদিকে আবার একটা দেখবেন 2 সেমির ওই দিকে চলে গিয়ে এরকম একটা বড় দাগ থাকে। এর মানে কি? এর মানে এক সাইডে সেমির জিনিসটাকে বোঝাচ্ছে আর অপর সাইডে নিচের দিকেরটা কাকে বোঝাচ্ছে? ইঞ্চির জিনিসটাকে বোঝাচ্ছে। তাহলে স্কেলের এক সাইডটা কাকে বোঝায়? সেমির জিনিসটাকে বোঝায়, সেমির পরিমাপটাকে বোঝায়। আর নিচের দিকেরটাকে কাকে বোঝায়? ইঞ্চির জিনিসটাকে বা ইঞ্চির পরিমাপটাকে বুঝিয়ে থাকে। তাহলে 1 ইঞ্চি মানে কতটা? 2.54 সেমি। 1 ফুট মানে কতটা? 1 ফুট মানে 12 ইঞ্চ। 12 ইঞ্চে 1 ফুট। আপনারা এগুলোকে সম্পর্ক স্থাপন করে নিতে পারেন যে কতটা হতে পারে, 1 ফুট মানে কত ইঞ্চি হতে পারে। 1 ফুট মানে যদিও দাঁড়ায় 30.48 ইঞ্চ। 1 মিটার মানে 3 ফুট 3 ইঞ্চ হয়ে থাকে। 1 গজ মানে কতটা? 1 গজ মানে 3 ফুট। 1 গজ মানে 3 ফুট। এই গজকে ইয়ার্ড বলা হয়ে থাকে, এক গজ মানে 3 ফুট। তাহলে 1 চেন মানে কতটা? 1 চেন মানে 22 গজ। 1 চেন মানে 22 গজ। আগের যুগে যতগুলো জমির জরিপ করতো, অর্থাৎ আমিন ছিল, তারা কিনা চেন ব্যবহার করতো। আর ওই চেনটার টোটাল দৈর্ঘ্য কতটা ছিল? 22 গজ। অর্থাৎ 22 দিনে যদি গুণ করি 66, অর্থাৎ 66 ফুটের চেন ছিল। তো আবার আমরা জানি যে 22 গজেরই ক্রিকেটের পিচ হয়ে থাকে। এবারে 1 কিলোমিটার মানে কত? 1000 মিটার। যদিও এটা আমরা আগের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বুঝে গেছি। 1 মাইল মানে কতটা? 1 মাইল মানে 1.6 কিলোমিটার। আমরা হয়তো জানি যে না, যখন ডাব্লিউপির এক্সাম দিতে হয়, এক্সামের ক্ষেত্রে 6.5 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়াতে হয়। 1.6 কিলোমিটার মানে কি? 1600 মিটার। আর 1600 মিটার মানে 1 মাইল। এর মানে 6.5 মিনিটে 1 মাইল দৌড়াতে হয়। এবারে চলে আসবো 1 নটিক্যাল মাইল। আচ্ছা, নটিক্যাল মাইল জিনিসটা কোথায় মাপা হয়? নটিক্যাল ইউনিট মাইল এককটা মাপা হয়, ইউনিট এককে মাপা হয় যেখানে সেটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে সমুদ্রে। কোথায় মাপা হয়? সমুদ্রের দূরত্ব মাপার জন্য নটিক্যাল মাইল এককে মাপা হয়। সরি, একটা জিনিস লেখা হয়নি, যেটা হচ্ছে কি 1 ফ্যাদম। ফ্যাদম মানে কি? সমুদ্র কতটা গভীরে আছে, এই গভীরতা মাপার জন্য ফ্যাদম ইউনিট ব্যবহার করে থাকি। 1 ফ্যাদম মানে কত ফুট হয়ে থাকে? 6 ফুট। 1 ফ্যাদম মানে 6 ফুট। এগুলো তো ছিল আমাদের ব্যবহারিক জীবনে খুব ছোট্ট একক, কিন্তু যখন আমরা ব্রহ্মাণ্ডের বা গ্যালাক্সির কোনো জিনিসকে পরিমাপ করতে যাবো তখন ইউনিটগুলোকে বড় করতে হবে, ঠিকই না? তো ইউনিটগুলো বড় করতে গেলে এবার একটা ইউনিট, ওই রকম ইউনিটের মধ্যে একটা ইউনিট যেটা জানতে হয় দূরত্বের ক্ষেত্রে, সেটা হচ্ছে আলোকবর্ষ। 1 আলোকবর্ষ মানে কতটা? 1 আলোকবর্ষ মানে ভালো রকম শুনেন, আলো 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার যেতে পারে। 1 সেকেন্ডে কত যাবে? 3 লাখ কিলোমিটার। আলো যদি 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার যায়, তাহলে 2 সেকেন্ডে 3 2 6 লাখ। এরকম করে যদি 60 সেকেন্ড হয়, তাহলে 60 ইন্টু 3 লাখ, এতটা যাবে। তাহলে টোটাল 1 বছর, তাহলে বুঝতে পারছেন কত দূর যাবে?
এই টোটাল দূরত্বটা অর্থাৎ আলো 1 বছরে যতটা দূরত্ব অতিক্রম করবে ওটাকে আমরা কি বলে থাকি, আলোকবর্ষ। আর 1 আলোকবর্ষ মানে কত মিটার হয়ে থাকে, 9.46 × 1012 মিটার হয়ে থাকে। এবারে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের সম্পর্কে জানতে হয়। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে কিছুই না, পৃথিবী থেকে সূর্যের দূরত্বটাকে, কার দূরত্বটাকে, সূর্যের দূরত্বটাকে কি বলা হয়, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, তাহলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কতটা, 15 কোটি কিলোমিটার। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে 15 কোটি কিলোমিটারকে এভারেজ ধরে নেওয়া হয়েছে। এবারে পারসেক মানে কি, পারসেক হচ্ছে কিন্তু দূরত্বের সবথেকে বড় একক। আমাদের পরীক্ষায় প্রচন্ড দিয়ে থাকে, ডাব্লিউপি কেপি যতগুলি জবের পরীক্ষা আছে হচ্ছে সবগুলোতে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এক পারসেক মানে কি, পারসেক হচ্ছে সবথেকে দূরত্বের বড় একক। এই এক পারসেক মানে আবার 3.26 আলোকবর্ষ। এর মানে আলোকবর্ষের থেকেও বিশাল বড় একটা একক কি হচ্ছে, পারসেক। সব থেকে বড় ইউনিট তাহলে কি হলো, পারসেক। অর্থাৎ আমরা ছোট ছোট এককগুলো বুঝে নিতে পারলাম এবং বড় এককগুলো বুঝে নিলাম। এবারে আমরা যে বিষয়টার সম্পর্কে আলোচনা করতে যাব সেটা হচ্ছে ক্ষেত্রফলকে নিয়ে। ক্ষেত্রফলকে সবসময়, ক্ষেত্রফলের বিষয়টা কি কি জিনিসের উপর নির্ভর করে, দুটো জিনিসের উপর, বড় দৈর্ঘ্য আর একটা ছোট দৈর্ঘ্য। মানে কি, দৈর্ঘ্য দুবার নিয়ে আলোচনা করা হয়, দৈর্ঘ্যকে দুবার নিয়ে আলোচনা করলেই কি চলে আসে, ক্ষেত্রফল চলে আসে। অর্থাৎ তাহলে একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থকে নিয়ে যতটা ক্ষেত্র ধরবে ওটাকে আমরা কি বলবো, ক্ষেত্রফল বলবো। যেরকম ধরে নিই একটা দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছি 100 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এবং 100 মিটার প্রস্থ বিশিষ্ট একটা যদি আমরা জমি টানি, তাহলে জমিটার যতটা এরিয়া পাবো, যতটা জায়গা পাবো ওটাকে কি বলবো, ক্ষেত্রফল বলবো। এবং 100 মিটার দৈর্ঘ্য আর 100 মিটার প্রস্থ বিশিষ্ট যদি আমরা যে জায়গাটা পাবো ওই জায়গাটাকে আমরা হেক্টর বলে থাকি। হেক্টর কথাটি প্রচন্ড পরিমাণে জিওগ্রাফিতে আমাদের কাজে লেগে থাকে। হেক্টর কথাটি ব্যবহার করার কারণ হচ্ছে এটাই, দেখবেন আমরা পশ্চিমবঙ্গের মানুষজন, আমাদের ক্ষেত্রে বিঘা এবং শতকের বিষয়টা আলাদা প্রকৃতি হয়ে থাকে, কিন্তু এর জায়গা থেকে অন্য জায়গায় যদি যাই ওখানে বিঘা আর শতক ডেসিমেলের জিনিসটা আলাদা প্রকৃতির হয়ে থাকে। সেই জন্যই জিওগ্রাফির ক্ষেত্রে একটা এক্সাক্ট মান নিয়ে নেওয়া হয়েছে হেক্টর বিষয়টা। এবারে আমাদের আরেকটা জিনিস যেটা জানতে হয় সেটা হচ্ছে কি, যে 120 ফুট যদি দৈর্ঘ্য আর 120 ফিট প্রস্থ বিশিষ্ট যদি কোনো একটা জমি হয় ওটা মানে কতটা হয়ে যায়, এক বিঘা। এর সম্পর্কে কিন্তু আমি গভীর মানে আলোচনাটা ম্যাথের সাবজেক্টে ভালো রকম দিয়ে থাকবো, যে কিভাবে জমির সম্পর্কে মানে জমির পরিমাপ করা যায়। তাহলে আপনারা যদি জানতে চান জমির বিভিন্ন রকমের পরিমাপগুলো, তাহলে আমাকে কমেন্ট সেকশনে বলেন, আমি ওখানে গিয়ে অঙ্কে গিয়ে বুঝাই দিব। এবারে এই কথাটাকে কোথায় কাজে লাগায় থাকি বেসিক্যালি ভাবে, কাগজ কিনতে গেলে দেখবেন আমরা জিএসএম কথাটি পেয়ে থাকি। জিএসএম মানে কি, গ্রাম পার স্কোয়ার মিটার। এর মানে 1 স্কোয়ার মিটার যদি আমরা কাগজ নিই, 1 স্কোয়ার মিটার কাগজ নিলে যতটা ভরায় ওটাকে জিএসএম বলা হয়ে থাকে, কিন্তু এখানে অবশ্যই স্কোয়ার মিটার কথাটি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমাদের ক্ষেত্রফলের সম্পর্কে আলোচনা করা হয়ে গেল। এগুলো ছিল বেসিক নলেজ, তো আমি আলোচনা করে দিলাম। এবারে আমাদেরকে যেটা জানতে হয় সেটা হচ্ছে কি, আয়তনের সম্পর্কে। আয়তন ত্রিমাত্রিক হয়ে থাকে, অর্থাৎ এদের মাত্রা 3টা হয়ে থাকে, দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে এবং উচ্চতা থাকে। যেরকম ধরে নিন আপনি যেই ঘরে বসে দেখছেন ওই ঘরটা নিশ্চয়ই দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। অর্থাৎ তাহলে ওই ঘরটা নিশ্চয়ই ফাঁকা আছে কিনা, ওই যেই ফাঁকা অংশটা আছে ওই ফাঁকা অংশটাকে আমরা কি বলতে পারি, আয়তন বলতে পারি। সেম ভাবে তাহলে কোনো জিনিসের আয়তন বোঝা মানে আমরা বুঝে গেলাম যে না ওর ভেতরে কতটা ফাঁকা আছে। আমরা যদি 10 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট, 10 সেমি প্রস্থ বিশিষ্ট এবং 10 সেমি উচ্চতা বিশিষ্ট, 10 সেমি দৈর্ঘ্য নিলেন আর 10 সেমি প্রস্থ নিলেন, মানে যেটাকে আমরা দৈর্ঘ্য মানে কি লম্বাটা বলি, লম্বাটা 10 সেমি নিলাম, চৌড়াটা 10 সেমি নিলাম, আর উচ্চতাটা 10 সেমি যদি নিই, যেই পাত্রটা তৈরি হবে ওই পাত্রটা যখন জল ঢাললে ওটাকে আমরা কি বলবো, 1 লিটার। অর্থাৎ তাহলে 10 সেমি মানে কি, 1000 সেমি কিউব মানে 1 লিটারকে বোঝায়। এরকম তাহলে লিটার মানে কি, ভেতরে কতটা ফাঁকা আছে এই জিনিসটাকে বোঝায়, রিয়ালিতে কিন্তু কেজি না। তাহলে লিটার মানে কি বুঝলাম, ফাঁকা কতটা আছে। 1 ব্যারেল মানে কত লিটার হয়ে থাকে, তাহলে 1 ব্যারেল মানে এই জিনিসটা জানতে হয়, সেজন্যই বলে দিলাম 1 ব্যারেল মানে কত লিটার হয়ে থাকে, 159 লিটার। আমরা দেখি রেশনের দোকানে কিনা আগের যুগে কিনা ড্রাম নিয়ে তেল আনতো কিনা, ওই ড্রামে টোটাল কত লিটার তেল থাকতো, 159 লিটার তেল থাকতো, ওটা কি 1 ব্যারেল বলা হতো। আর ব্যারেল কথাটা কিন্তু অন্ধরা যে প্রসেসের মাধ্যমে পড়াশোনা করে ওই প্রক্রিয়াটিকেও কিন্তু ব্যারেল বলে থাকে, কিন্তু এটা ওই ব্যারেল না। আচ্ছা যাই হোক, তো এবারে নেক্সট যেটা আলোচনা সেটা হচ্ছে কি, আমরা অনেক সময় যখন বাইক কিনতে যাই কিনা, বাইক কিনতে যাওয়ার সময় কিন্তু আমরা দেখে থাকি যে সিসি কথাটি প্রচন্ড ব্যবহার করে থাকি, যে না এই বাইকটা কত সিসির। সিসি মানে কি বোঝায়, সিসি মানে ইঞ্জিনের আয়তনকে বোঝায়। সিসি মানে কি, তাহলে কি জিনিসটা, সিসি মানে সেন্টিমিটার কিউব।
অর্থাৎ তাহলে ওই ইঞ্জিনটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটির গুণফল করে যেটা ভেতরে পাবো ফাঁকা স্থানটা, ওটাই হচ্ছে ওর আয়তন। এর মানে আয়তন যত বড় হবে ইঞ্জিনে আগুন অর্থাৎ ফিউলের স্পার্কটা বেশি হবে, অর্থাৎ বাইকটি বেশি দ্রুত বেগে যাবে। সেই জন্য আমরা বাইকের ক্ষেত্রে কন্টিনিউ যে কথাটি ব্যবহার করি সেটা হচ্ছে শিশির কথাটি। আর এটা কোথায় ভালো ব্যবহার করে থাকি, যেটা হচ্ছে কাঠ চেরাই করতে যাওয়ার সময়, চেরাই করতে যাওয়ার সময় কিরকম, বা কাঠ কিনতে যাওয়ার সময় কিরকম ভাবে কথাটি ব্যবহার করতে থাকি। সিএফটি, সিএফটির পুরো নাম কি? কিউবিক ফুট। অর্থাৎ কি, নিশ্চয়ই কাঠের দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং উচ্চতা থাকবে, অর্থাৎ তাহলে এটাকে আমরা কিউবিক ফুটই মাপবো। আর কোথায় ব্যবহার করে থাকি, যেরকম বালি কিনতে যাবেন, বালি কিনতে গেলে কিনা যেই টলিতে অর্থাৎ ট্রাক্টরের টলিতে আমরা বালি ফেলি, বলেন তো ওই ট্রাক্টর টলিটার দৈর্ঘ্য পাবো কিনা, প্রস্থ পাবো কিনা, উচ্চতা পাবো কিনা? তাহলে অবশ্যই ওই বালিটার যে পরিমাপটা হবে সেটা অবশ্যই কিউবিক ফুট দিয়ে হয়ে থাকবে। তাহলে আমরা খুব সুন্দর করে বুঝে গেলাম দৈর্ঘ্যের ক্ষেত্রে দৈর্ঘ্যকে, ক্ষেত্রফলকে এবং আয়তনকে। আপনারা স্ক্রিনশট করতে চাইলে স্ক্রিনশট করতে পারেন। তাহলে আমাদের দৈর্ঘ্যের আমাদের আলোচনার বিষয় হয়ে গেল সেটা হচ্ছে দৈর্ঘ্য নিয়ে। এখন যেটা আলোচ্য বিষয় রয়েছে সেটা হচ্ছে ভর আর সময়কে নিয়ে। আমি ভরের সম্পর্কে ডিটেলস আলোচনাটা করছি। ভর মানে কি, কোনো পদার্থের ভিতরে যতটা জড় পদার্থ থাকে ওটাকে আমরা কি বলে থাকি, ভর বলে থাকি। এবারে ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে, দাঁড়িপাল্লা যেটাকে বলে থাকি। দাঁড়িপাল্লার মাধ্যমে মাপলে অবশ্যই বাটখারার প্রয়োজন। বাটখারাতে সবসময় আমাদের যে অনুপাতে বাটখারা রাখা উচিত সেটা হচ্ছে 5:2:2:1 অনুপাতে। আপনারা যদি 5:2:2:1 অনুপাতে বাটখারা রাখেন তাহলে ওই অনুপাতে রাখলে যে কোনো পরিমাপকে খুব দ্রুততেই মেপে নিতে পারবেন। এবারে আসি আমরা যে এর রিলেশনগুলো, সম্পর্কগুলোকে নিয়ে, যে 1 কেজি মানে কত গ্রাম। আমাদের ছোটবেলা থেকেই জানা যে 1 কেজি মানে 1000 গ্রাম, তাই কি না? 1 কুইন্টাল মানে কত কেজি, 1 কুইন্টাল মানে 100 কেজি। এগুলো তো আমাদের সবারই বেসিক, এগুলো লাগেই, ঠিক না? তো এগুলোই আমাদেরকে জানতে হয়। 1 কুইন্টাল মানে 100 কেজি। এবারে বিষয়টা চলে আসি 1 মেট্রিক টন অর্থাৎ 1 টনে। 1 টন মানে কত কুইন্টাল, 1 টন মানে 10 কুইন্টাল। 1 টন মানে কত কুইন্টাল, 10 কুইন্টাল। এই 10 কুইন্টাল মানে আবার কত কি হয়ে যাবে, এই 1 কুইন্টাল মানে 100 কেজি, 10 কুইন্টাল মানে তাহলে কি হবে, 1000 কেজি। এর মানে 1 মেট্রিক টন মানে কতটাকে বোঝায়, 1000 কেজিকে বোঝায় দেয়, ঠিক না? মেট্রিক টন কথাটি কিন্তু অর্থাৎ টন কথাটি কিন্তু প্রচন্ড আমরা ব্যবহারযোগ্য অর্থাৎ ব্যবহার করে থাকি। এবারে দেখবেন যে না ট্রাক্টরের ক্ষেত্রে যেরকম দেখে থাকেন যে ট্রাক্টরের ক্ষেত্রে ট্রাক্টরের সহনশীলতা 5 মেট্রিক টনের মতো হয়ে থাকে। এর মানে 5000 কেজিকে সহ্য করে নিতে পারে। এবার চলে আসি বড় একক, এগুলো মাপতে গেলে, বড় বড় এককগুলো মাপতে গেলে, বড় বড় জিনিসগুলো, বড় বড় পরিমাপগুলো, ভরগুলো, তখন কিনা এই এককগুলোর প্রয়োজন হয়। এবারে ছোট ছোট যখন মাপতে যাবো কিনা, ছোট ছোট মাপতে গেলে আমাদের ব্যবহারযোগ্য যে দুটা, সে দুটাই আমি কিন্তু বলে দিলাম। একটা হচ্ছে কি ক্যারেট। 1 ক্যারেট মানে 0.2 গ্রাম। হীরা যে মাপা হয়, হীরা মাপা কোন প্রণালীর মাধ্যমে, ক্যারেটের মাধ্যমে। কার মাধ্যমে মাপা হীরা, ক্যারেটের মাধ্যমে। কিন্তু এই ক্যারেটের মাধ্যমে কিন্তু সোনার বিশুদ্ধতাকে মাপা হয়। তাহলে সোনার বিশুদ্ধতা অর্থাৎ সোনাতে কোনো খাদের উপস্থিতি রয়েছে কিনা, আর ওই খাদটা যদি রয়েছে মানে অবিশুদ্ধতা যেটা রয়েছে ওটা কতটা পরিমাণে, ওকে, ওটা কতটা পরিমাণে, এটার জন্য কোন প্রণালীটাকে ব্যবহার করা হয়, ক্যারেট প্রণালীটাকে ব্যবহার করা হয়। তাহলে মাপতে গেলে, হীরার ওজন মাপতে গেলে, ভর মাপতে গেলে ক্যারেট, আর বিশুদ্ধতা মাপতে গেলে, সোনার বিশুদ্ধতা মাপতে গেলে ক্যারেট প্রণালী ব্যবহার করে থাকি। এবারে ওর থেকেও যদি কোনো ছোট ছোট জিনিস হয়ে থাকে, যেরকম কেমিস্ট্রির পৃথিবীতে ছোট ছোট জিনিস অর্থাৎ পরমাণুকে যখন মাপতে যাবো কিনা, পরমাণুর ভিতরে কি থাকে, এই প্রোটন নিউট্রন ইলেকট্রনের যখন মাপতে যাবো, মাপতে গেলে অবশ্যই একটা তুলনীয় জিনিস লাগে। সেজন্যই পৃথিবীতে সব থেকে বেশি পাওয়া যায় যেটা সেটা হচ্ছে কার্বন। কার্বনের একটা পরমাণুর ভর যতটা, ওটা কি 1 AMU বলি, এবং সমস্ত ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের তুলনা এর সঙ্গেই করা হয়েছে। 1 AMU অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট। AMU পুরো নাম কি, অ্যাটমিক মাস ইউনিট। 1 AMU মানে কতটা, 1.6605 না বললেও চলবে, 1.66 × 10⁻27 কেজি। খুব ছোট জিনিসকে যখন আমরা তুলনার হিসাবে তুলে ধরি তখন কিন্তু আমরা AMU কথাটিকে ব্যবহার করে থাকি। এটা যদিও কেমিস্ট্রির বিষয়। এবারে চলে আসি আমরা সময় নিয়ে। সময় অবশ্যই আমরা জানি যে সময় যেটা যার দ্বারা পরিমাপ করে থাকে সেটা অবশ্যই ঘড়ি, ঠিক না? সেটা হয় দেওয়াল ঘড়ি হতে পারে বা হাত ঘড়ি হতে পারে। এবারে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘড়ি আমরা ব্যবহার করে থাকি। কিরকম, যেরকম ধরে নিন এমনিতে সময়, সাধারণ সময় দেখতে গেলে হয় হাত ঘড়ি না হলে দেওয়াল ঘড়ি দেখি, কিন্তু প্রতিযোগিতার সময় যেই ঘড়িটি আমরা ব্যবহার করে থাকি প্রতিযোগিতার জন্য সেটা হচ্ছে কি স্টপ ওয়াচ। দেখবেন যখন দৌড়ানো স্টার্ট করে তখন দেখবেন একটা হাতে থাকে গোল টাইপের, সেটাকে দেয়, মানে টিপে দেওয়ার পর যে সময় পৌঁছে যায় তখন আবার বন্ধ করে দেয় ঠিক টাইমটা বলে দেয়। তাহলে ওটা কি অবশ্যই একটা স্টপ ওয়াচ, এবং দেখবেন ওখানে খুব নিপুণ একটা সময়কে বুঝিয়ে দেয়।
এবারে আরো যদি এটাতে খুব একটা সুন্দর বিশুদ্ধ টাইম কিন্তু আমরা পেয়ে যাই। এবারে আরো যদি ভালো বিশুদ্ধ টাইম পেতে চান তখন দেখবেন এক ধরনের ঘড়ি ব্যবহার করা হয়, যেটা হচ্ছে রকেট বলছি স্যাটেলাইট উৎক্ষেপণ অর্থাৎ উপগ্রহের উৎক্ষেপণের সময় এই ঘড়িটিকে ব্যবহার করা হয়ে থাকে, যেটার নাম হচ্ছে কি মেট্রোনম ঘড়ি। ওকে, এবারে আমাদের যেটা জিনিস জানতে হয় যে আপনারা হয়তো জানেন যে 1 মিনিট মানে 60 সেকেন্ড, এগুলো আর বলতে যায়নি, তো একবারে সরাসরি বলে দিয়েছি যে 116 দিন মানে কতটা। 116 দিন মানে একদিনের কথা বলা হয়েছে, একদিন মানে কত সেকেন্ড, তাহলে 24 ঘন্টায় একদিন হয়ে থাকে। 24 ঘন্টায় মধ্যে 1 মিনিট কত সেকেন্ড হয়ে থাকে 60 সেকেন্ড, সরি 1 ঘন্টা কত মিনিট হয়ে থাকে 60 মিনিটে, আর 1 মিনিট মানে কত সেকেন্ড হয়ে থাকে 60 সেকেন্ডে, অর্থাৎ তাহলে এটা সম্পূর্ণটাকে চিনি চলে এসেছি সেকেন্ডে, অর্থাৎ 116 দিন মানে 86,400 সেকেন্ড। ওকে, আর এগুলো তো বিশেষ কোনো আলোচনার বিষয় ছিল না, কারণ 1 সেকেন্ড মানে 1 পলক, মানে এগুলো আমাদের জানার মধ্যেই পড়ে যায়। তাহলে আপনাদেরকে আমি প্রথম থেকে চালু করে শেষ পর্যন্ত যতটুকুনি এককের বিষয়টা থেকে ততটুকুনি আলোচনা করে দিলাম। আপনাদেরকে যদি ভিডিওটি খুব ভালো লাগে থাকে তাহলে আপনারা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমি আশা করি আপনাদের প্রচন্ড পরিমাণে এটি হেল্পফুল হবে ভিডিওটি। আপনারা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন।